শুভ সন্ধ্যা। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আয়োজিত যুক্তরাষ্ট্রীয় উচ্চশিক্ষা লাইভ সেশনের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের লাইভ সেশনের আলোচনার বিষয় হাউ টু প্রিপেয়ার ফর টোফেল। টোফেল বা টেস্ট অফ ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ পরীক্ষাটি আমেরিকায় উচ্চশিক্ষায় আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য একটি অত্যাবশ্যকীয় পরীক্ষা। টোফেল পরীক্ষার মূলত চারটি অংশ: লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। টেস্ট অফ ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ বা টোফেল পরীক্ষার বিস্তারিত আলোচনা করতে আজকে আমাদের এই লাইভ সেশনে আমাদের সাথে উপস্থিত থাকছে বুয়েট কেমিক্যাল 12 ব্যাচের স্টুডেন্ট, অ্যালামনাই স্টুডেন্ট তাসনিম আহমদুল্লাহ। তাসনিম এখন ইউনিভার্সিটি অফ কানেকটিকাটের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর পিএইচডি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তাসনিম কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই যেহেতু বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছে না মানুষের জন্য। তুমি কেমন আছো? সেটাই। হ্যাঁ, আমি ভালো আছি। তোমাদের ওখানে নিশ্চয়ই সবাই, আশেপাশে সবাই ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। পিএইচডি কেমন যাচ্ছে? পিএইচডি সেশন সবকিছু? PhD is like a curve, I guess. এটা exponentially painful এর দিকে রাইজ করতে থাকে। As I heard, এটা আসলে বাড়তেই থাকে। মাঝে মাঝে একটু সেকেন্ড ইয়ারে হচ্ছে সবচেয়ে বাঁকা বাঁকা কার্ভ থাকে। I am in second year now. সেকেন্ড ইয়ার মাত্র শেষ করলাম, থার্ড ইয়ার শুরু করতে যাচ্ছি। So second year was very tough. What I'm hearing is third year is going to be tougher. So great. And, are you enjoying very much? At the same time, of course, I am enjoying it. I have always wanted to do PhD, but এটার সাথে আসলে কষ্ট আছে অনেক, মানে প্রেশার, তারপর হচ্ছে সবকিছু ম্যানেজ করা, তারপর হচ্ছে একটা স্যাটিসফ্যাকশন থাকা যে কাজ করছি যেটা সেটা আমি ফুলি স্যাটিসফাইড কিনা, বা আমার সুপারভাইজার তিনি স্যাটিসফাইড হচ্ছেন কিনা, তো এরকম আর কি। ওয়াও, গ্রেট। আচ্ছা শোনো, তাহলে টোফেল নিয়ে আমাদের যা তোমার কাছ থেকে জানার, তাহলে শুরু করি আমরা। হ্যাঁ, অবশ্যই। তো আমার বিষয়ে তো বলেই ফেললাম। তো টোফেল আমি কেন দিয়েছিলাম বা কখন দিয়েছিলাম সেটা নিয়ে একটু বলি। 17 সেপ্টেম্বরই তো আমরা পাস করলাম, তাই না? তো আমার প্ল্যান ছিল যে আমি সরাসরি পিএইচডি ঢুকে যাব, চাকরি বাকরি না দেখে একবারই পিএইচডি প্ল্যান ছিল। তো পাস করার পরের মাসে নভেম্বরে জিআরই দিলাম। তো জিআরই স্কোর খুব একটা ভালো আসেনি, আশানুরূপ আসেনি। তখন খুব ডিপ্রেস হয়ে গিয়েছিলাম। তখন আসলে প্ল্যান করছিলাম যে টোফেল না দিয়ে আইএলটিএস দিব, বিকজ জিআরই তো মূলত শুধু ইউএস এর জন্য, এন্ড টোফেলও হচ্ছে মূলত ইউএসএ এবং কানাডার জন্য। তো তখন হচ্ছে ভাবলাম যদি ইউএসএ তে না পাই, যেহেতু জিআরই স্কোর ভালো আসেনি, তাহলে আমার জন্য ইউরোপের অপশনগুলো খোলা থাকে, অথবা কানাডার যেসব ইউনিভার্সিটিতে আইএলটিএস নেয়। বাট আই গেস কানাডাতেও টোফেলটাই সবাই ওয়াইডলি অ্যাকসেপ্ট করে। তো আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম। ডিসেম্বর সেকেন্ড উইকে, লাস্ট উইকে আমার আইএলটিএস পরীক্ষা দেওয়ার প্ল্যান ছিল। তখন হচ্ছে দেখলাম যে তখনও কন্টিনিউয়াস প্রফেসরের সাথে মেল চালাচালি হচ্ছিল। তো এক ইউনিভার্সিটির প্রফেসরের সাথে কথা হলো, উনি বললো যে আমার ল্যাবে এখন জায়গা খালি আছে, এন্ড তোমার যেহেতু রিসার্চ ইন্টারেস্ট মিলছে আমার সাথে, আই গেস ইউ ক্যান অ্যাপ্লাই টু মাই ল্যাব। তো ওটা আমার প্রথম পাওয়া পজিটিভ রিপ্লাই। ওটা পেয়ে তো আকাশের চাঁদ হাতে পেয়ে গিয়েছি, মনে হচ্ছিল যে আমি ওখানে যাচ্ছি পিএইচডি করতে। তখন দেখলাম যে ওদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আইএলটিএস নিবেন। দ্যাটস রিয়েলি উইয়ার্ড, কারণ পুরো ইউনিভার্সিটিতে আইএলটিএস অ্যাকসেপ্ট করা হয়, শুধু ওই ডিপার্টমেন্টই সমস্যা। তখন ভাবলাম আচ্ছা, যেহেতু একটা পজিটিভ রিপ্লাই পাইলাম, তাহলে মনে হয় টোফেলটা দেওয়া উচিত, শুধু এটার জন্য হলেও। সো এটা বলার উদ্দেশ্য এটাই যে আমি কিন্তু টোফেল পরীক্ষার প্রিপারেশন নিয়েছি, হার্ডকোর প্রিপারেশন নিয়েছি 1 উইক, আর মোটামুটি দিব প্রিপারেশন এরকম ব্যাপার ছিল 2 উইকস। সো what I want to say is that টোফেলের প্রিপারেশনে একদমই কঠিন না, খুব স্ট্রাকচার্ড এক্সাম, স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, রাইট? So the format is always fixed and the way they're going to judge you is always fixed. So if you plan accordingly, তাহলে টোফেল পরীক্ষা দেওয়া মোটেই কঠিন না। এটা হচ্ছে কথা। তাহলে আমার প্রেজেন্টেশনে চলে যাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। সো যেহেতু আমরা সবাই আই গেস জানি এই সময় all the time by this time যে টোফেল আসলে এডুকেশনাল টেস্টিং সার্ভিস বা ইটিএস এর নেওয়া পরীক্ষা। তো টোফেলের আমি যেগুলো নিয়ে কথা বলবো সেগুলো একটা আউটলাইন হচ্ছে, বেসিক্যালি আই উইল টক আ লিটল বিট অ্যাবাউট হোয়াট ইজ টোফেল, তারপর টোফেলের ফরম্যাটটা কিরকম, টোফেলের 4টা মেইন পার্টস যেটা প্রমাণলি বলে দিয়েছে, সেই পার্টগুলো কি কি সেগুলো একটু ডিসকাস করবো, তারপর টিপস বলবো কিছু, এন্ড দেন আই উইল গো টু দ্য হেল্পফুল রিসোর্সেস যেগুলো থেকে প্র্যাকটিস করতে পারে আর কি। তো টোফেল আইবিটি বলা হয়। বেসিক্যালি আইবিটি ইজ ফর ইন্টারনেট বেসড টেস্টিং,
আগে ওটা পেপার বেস ছিল, কিন্তু এখন আসলে পেপার বেস নেওয়া হয় না। তো এখন হচ্ছে যে, as you already know, taste of English as foreign language, and so it has four main parts: reading, listening, writing, speaking. এটা হচ্ছে যে বেসিক্যালি একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তো 4টা পার্টই দরকার হয়, তাই না? যে আপনি বলতে পারছেন কিনা, লিখতে পারছেন কিনা, কথা শুনে বুঝতে পারছেন কিনা, and if you can communicate successfully. So that's what they test. TOEFL এর duration হচ্ছে 3.5 hours, and as I've already said, TOEFL এর ETS হচ্ছে TOEFL টেস্টটা নেয়, and TOEFL এর টেস্ট সেন্টার হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই আছে। তবে এই মুহূর্তে স্পেশাল সিচুয়েশনের জন্য, প্যান্ডেমিকের জন্য, ইটিএস অ্যালাউ করছে টেক হোম এক্সাম আর কি। টোফেলটা বাসায় বসে দেওয়া যাবে, উইচ ইজ ভেরি গ্রেট। আই থিঙ্ক টেস্ট সেন্টারে যাওয়া আলাদা ঝামেলা নেই। তো এখন হচ্ছে সেপ্টেম্বর 30 পর্যন্ত ইটিএস হচ্ছে এই জিনিসটা অ্যালাউ করছে। সো এটার ডিটেইল হচ্ছে যে, ডিটেইল কথা বলতে গেলে মানে রেস্ট্রিকশন বা ধরেন যেই নতুন নতুন নীতিমালা আসছে এই স্পেসিফিক টাইমটার জন্য, বাসায় বসে পরীক্ষা দিতে হবে, একটা কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে, ইউ হ্যাভ টু বি অল অ্যালোন, ইউ ক্যানট টেক দ্য টেস্ট আউটসাইড অফ হোম ইন আ প্লেস, ইন আ পাবলিক প্লেস। তো এখন হচ্ছে that's it, that's basically it, and if you want to know more about it, ETS এর ওয়েবসাইটে গেলে আরো বিস্তারিত জানা যাবে। So একটা overview of the main parts with time limit and questions. So reading partটাই সবার আগে আসবে। এটা মোটামুটি ধরে রাখা যায় 1 ঘন্টার মতো ডিউরেশন হয়। 4টার মতো প্যাসেজ, 4টা-5টার মতো প্যাসেজ থাকে, ওগুলোর উপর কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়। সো সব মিলিয়ে এক একটা সেকশন, এক একটা প্যাসেজ থেকে 10টার মতো কোয়েশ্চেন থাকে। সো ইন টোটাল যদি 4টা প্যাসেজ থাকে 40টা কোয়েশ্চেন হবে, এরকম আর কি। সো কাজ একটাই, সেটা হচ্ছে প্যাসেজগুলো পড়ে ওগুলোর কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। এন্ড দেন লিসনিং পার্টটা আসবে। লিসনিং পার্টে হচ্ছে বেসিক্যালি 5টা বা 6টা লেকচার দিবে, যেগুলা হেডফোন দিয়ে শুনতে হবে, এন্ড দেন ওইগুলোর উপরে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে আর কি। সো লিসনিং পার্ট একটু ডিফিকাল্ট, যে কারণে এটা প্র্যাকটিস করা খুব বেশি জরুরি। লিসনিং পার্টটা হচ্ছে যখন স্পিকারে যখন কথাগুলো, সরি, হেডফোন দিয়ে যখন কথাগুলো শোনা যাবে বা লেকচারগুলো যখন শোনাবে, তখন হচ্ছে নোট নিতে হবে। টেক নোট as much as you can so that you can answer the questions later. We'll get the details later. And then there will be a break. And normally ব্রেকের ব্যাপারে হচ্ছে যে এই 2টা পার্ট শেষ হওয়ার পর যে ব্রেকটা থাকে, সেই ব্রেকটাতে you can go to the restroom if you want. And ওইটাতে একটা সমস্যা হচ্ছে যে টোফেল পরীক্ষা সেন্টারে ঢুকানোর সময় হচ্ছে একদম চেক করে ঢোকায় তো। So like it's like they take 5 to 6 minutes to do that. So if you go to the restroom, you spend there 5-6 minutes, and they check you before they let you enter the exam room again. They'll check you again. So that takes away some time. But if you feel it's very important, then of course you can go. And then there comes the speaking পার্টটা বলা যেতে পারে একটু আমাদের জন্য একটু কঠিন হতে পারে। আমরা তো আসলে ইংলিশে নর্মালি কথা বলে অভ্যস্ত না। সো স্পিকিং পার্টেও এরকম হচ্ছে 4টা বিষয়ে হচ্ছে 3টা বিষয়ে কথা বলতে হতে পারে। ইট ক্যান বি 4 as well. সো প্রথমটা হচ্ছে খুবই জেনারিক থাকে, যে দে ask you opinion about something and you have to think about a response for like they'll give you 15 seconds to think about that, and then within 45 seconds you will deliver what you think. And then comes the writing part. Writing part দুইটা কাজ থাকবে। একটা হচ্ছে গিয়ে they will show you a passage, একটা প্যাসেজ থাকবে, সেটা পড়তে হবে, এবং একই টপিকের উপরে একটা ডিফারেন্ট অপিনিয়ন শোনানো হবে। ওই দুটা কম্বাইন করে সামারাইজ করতে হবে। And the next part of the writing task is they will ask your opinion about যে কোনো একটা র্যান্ডম টপিক দিয়ে দিবে, ওটার উপর জিজ্ঞেস করবে, এবং ওইখানে হচ্ছে লিখতে হবে, পক্ষে বিপক্ষে যুক্তি দিতে হবে যে এই পার্টিকুলার জিনিসটা ভালো নাকি খারাপ, what do you think? So you'll talk for both the sides, and then we'll summarize it. Let's go to the details of the parts. TOEFL টেস্টটা কেন নেওয়া হয়? এটা হচ্ছে যে বেসিক্যালি টু জাজ ইউর এবিলিটি টু স্পিক ইংলিশ, বিকজ এটা তো বেসিক্যালি করা হয় সেসব কান্ট্রিগুলোতে যেখানে হচ্ছে মানে প্রধান ভাষাটাই হচ্ছে ইংলিশ। সো দে ওয়ান্ট টু সি ইফ ইউ ক্যান স্পিক ইন ইংলিশ, ইফ ইউ ক্যান রাইট ইংলিশ, ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য পিপল। ও বেসিক্যালি ওই এবিলিটিটা জাজ করার জন্যই হচ্ছে টোফেল পরীক্ষাটা নেওয়া হয়। আর টোফেল হচ্ছে খুবই ওয়াইড স্প্রেড এক্সাম, 180 কান্ট্রিজে এটা পরীক্ষাটা অ্যাকসেপ্ট করা হয়। So getting into the details of the reading partটা হচ্ছে গিয়ে 3টা থেকে 4টা প্যাসেজ থাকে, as I have already said. 12টা থেকে 14টা কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা প্যাসেজের আন্ডারে। অ্যান্ড আমরা তো সিন কম্প্রিহেনশন, আনসিন কম্প্রিহেনশন স্কুল কলেজ লাইফে প্রচুর করে আসছি, তাই না?
সো রিডিং প্যাসেজে হচ্ছে দুই ধরনের কোয়েশ্চেন থাকে, একটা হচ্ছে ফ্যাকচুয়াল ইনফরমেশন আর একটা হচ্ছে নন ফ্যাকচুয়াল ইনফরমেশন। ফ্যাকচুয়াল ইনফরমেশন গুলোতে হচ্ছে এরকম থাকবে যে প্যারাগ্রাফ দেওয়া আছে, অ্যাকর্ডিং টু দ্য প্যারাগ্রাফ কোন জিনিসটা হচ্ছে হুইচ থিং অ্যান্সার্স দি, কোন স্টেটমেন্টটা প্যারাগ্রাফের কোয়েশ্চেনটা অ্যান্সার দিচ্ছে, তারপর হচ্ছে যে কোন স্টেটমেন্টটা ইজ ক্যারিং দ্য মেইন মেইন লাইক কোনটা হচ্ছে মূল ভাবটা প্রচার এক্সপ্লেন করতে পারছে, এই টাইপের কোয়েশ্চেন থাকে। নন ফ্যাকচুয়াল ইনফরমেশন হচ্ছে ট্রু ফলস এর মতো আর কি। সো নন ফ্যাকচুয়াল ইনফোতে আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে শুধু একটা স্টেটমেন্টই ফলস থাকে, বাকি সবগুলো ট্রু থাকে, and you have to understand it. Moving on to the tips of the reading section. Reading sectionটা আমার কাছে মনে হয় সবচেয়ে সোজা। এখানে একদম 30-এ 28-29 মতো ওঠানো একদমই কঠিন না। তো সমস্যাটা বা যে জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা প্যাসেজে কি বলতে চাচ্ছে এটা একটু বুঝতে হবে, মনোযোগ দিয়ে পড়ে এই জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। রিডিং পার্ট রিকোয়ার্স লট অফ প্র্যাকটিস, এবং হচ্ছে প্র্যাকটিস করলেই এটাতে একদম ভালো মার্কস পাওয়া যাবে। এবং হচ্ছে যে প্যাসেজের মূল ভাবটা বোঝার চেষ্টা করতে হবে, এবং সেটা দিয়ে যেই কোয়েশ্চেনগুলো, যেই টাইপের ফ্যাকচুয়াল কোয়েশ্চেনগুলো থাকবে যে কেন এইটা কি মূল ভাবটা সম্প্রচার করতে পারছে না, তখন হচ্ছে একটা কমন ট্রিক হচ্ছে ওরা যেটা ইউজ করে সেটা হচ্ছে দে উইল ইউজ সেম ওয়ার্ডস দে ইউজড ইন দ্য প্যাসেজ ইন দ্য কোয়েশ্চেন। মানে কোয়েশ্চেনটাতে একই টাইপের ওয়ার্ড ইউজ করে দে উইল ট্রাই টু কনফিউজ ইউ, যে আসলে হয়তো বোঝাতে চাচ্ছে একটা, ওইখানকারই ওয়ার্ড ইউজ করে অন্য একটা কথা বললো কোয়েশ্চেনে। সো ওই ওয়ার্ডগুলো দেখে হয়তো মনে হতে পারে যে আচ্ছা এটাই তো প্যাসেজে বলছে, সো মেবি দ্যাটস ট্রু অর মেবি দ্যাটস হোয়াট ইটস সেইং, বাট ওইটা কিন্তু খেয়াল করতে হবে। তারপর হচ্ছে যে প্যারাগ্রাফে যখন রিডিং পড়বেন তখন হচ্ছে একটু আন্ডারলাইন করে বা খাতায় লিখে, যদি যেহেতু যখন রিডিং পড়ছেন তখন যদি দুই একটা জিনিস মাথায় আসলো, ওকে সো মেবি এটা বলতে চাচ্ছেন, when you understand it, when it clicks right on your mind, you just note it down. So যখন কোয়েশ্চেনস গুলো অ্যান্সার করতে থাকবেন তখন যেন ওই জিনিসটা দেখে you can relate. You just don't have to, like, so that you don't have to go back the passage every time and read it every time and like that. And then reading টাইপটা প্র্যাকটিস করার জন্য একটা খুব ভালো ওয়েবসাইট হচ্ছে কেএমএফ। কেএমএফ ইজ চাইনিজ ওয়েবসাইট, ওদের এখানে হচ্ছে টোফেলের রিডিং আর হচ্ছে গিয়ে লিসেনিং প্র্যাকটিস করা যায়। And then I'm moving on to the listening part. So listening part এ হচ্ছে দুটা মেইন বেসিক টাইপ অফ কোয়েশ্চেন আছে, একটা হচ্ছে জিস্ট পারপাস আর একটা হচ্ছে জিস্ট কন্টেন্ট। সরি, জিস্ট কন্টেন্টটা হচ্ছে গিয়ে মেইন আইডিয়া, আমি দুবার জিস্ট কন্টেন্ট লিখে ফেলেছি, সরি। এটা অ্যাকচুয়ালি আরেকটা হবে জিস্ট পারপাস। জিস্ট পারপাসটা হচ্ছে মেইন পারপাস, সো ইটস সিম্পল অ্যাজ ইটস সেইং। সো 4 থেকে 6টা হচ্ছে লেকচার শোনাবে এবং সেই লেকচারগুলো থেকে এই কোয়েশ্চেনগুলো করবে। জিস্ট পারপাস, জিস্ট কন্টেন্ট, এই কোয়েশ্চেনটা মোটামুটি সবগুলোতেই থাকে। প্রত্যেকটা লেকচার থেকেই 4-5টা কোয়েশ্চেন থাকে, এবং প্রত্যেকটা লেকচারের পরেই এই জিস্ট রিলেটেড একটা কোয়েশ্চেন থাকবে। দ্যাট সরি দ্যাট উড ইউজুয়ালি বি দ্য ফার্স্ট কোয়েশ্চেন, যে জিস্টটা কি ছিল, ভাবটা শুনলা, সেই লেকচারটা শুনলা, সেটা জিস্ট কি ছিল। তারপর হচ্ছে যে I will move on to the tips of listening section. সেখানে হচ্ছে গিয়ে ওকে, সো আসলে স্ট্রাকচারটা বলা শেষ হয়ে গেল। সো 4টা থেকে 6টা লেকচার থাকবে, 3 থেকে 5 মিনিটের লেকচার দিবে। সো ইটস আ লট, I can understand, I can say that it's a lot, because প্রত্যেকটা একটা 3 থেকে 5 মিনিট একটা স্পিচ শোনাবে, তারপর হচ্ছে সেটার উপর কোয়েশ্চেন গুলো দিবে, 5 থেকে 6টা কোয়েশ্চেন, এবং ওইটার উপর বেস করে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো লিখতে হবে। And if you do not take enough note, you will not remember that. কারণ হচ্ছে লিসনিং পার্টে যেই ক্লিপটা শোনাবে, অডিও ক্লিপটা, সেই ক্লিপটা কিন্তু একবারই শোনাবে। সো ভিগুরাসলি নোট নেওয়া শুরু করতে হবে। What I would try to do, I used to, আমি চেষ্টা করতাম সেটা হচ্ছে আমি চেষ্টা করতাম পুরোটা লিখে ফেলতে, which is near to impossible all the time, but এই কোড ওয়ার্ড ইউজ করতে হবে। যেমন বললো যে they have 5 ships, right? You don't have to write they have, you just write 5 ships, and then stuff like that. বা যদি আরো সংক্ষেপে লেখা যায়, I know it's difficult to work your brain at the same time or taking note, but ওটার একটা সমন্বয় করতে হবে আর কি, যত ভালোভাবে জিনিসটা অপটিমাইজ করা যায়, রাইট? ইঞ্জিনিয়ার্স ডু অপটিমাইজ অল দ্য টাইম, সো ওই চেষ্টা করতে হবে। আর হচ্ছে যে প্রত্যেকটা লেকচার 6টা কোয়েশ্চেন থাকবে। টিপিক্যালি আমার যেটা মনে হয় লিসেনিং পার্টের কোয়েশ্চেনগুলো মোটামুটি ইজি থাকে, জাস্ট হ্যাভ টু রিমেম্বার কি বললো, টেক নোটস কি বললো, এবং তারপর হচ্ছে 2-3টা কনভারসেশন শোনাবে। যে ফর এক্সাম্পল এরকম হতে পারে যে আমার এরকম একটা এসেছিল
যে একটা স্টুডেন্ট হচ্ছে স্টাডি অ্যাব্রড এসেছে, ওর রুম বুক করানোর ঝামেলা হচ্ছিল, সো শি ওয়াজ টকিং টু হোটেল ম্যানেজার। তখন জিজ্ঞেস করছিল যে ইম্পর্টেন্ট ডেট গুলো, কিছু ডেট বললো যে এই ডেটে ও হচ্ছে এখানে এসেছে, এই ডেটে ওর লাগেজ আসার কথা, ওই ডেট গুলোই জিজ্ঞেস করেছে, এরকমও হয়েছে। সো ওইগুলো হচ্ছে 3-4 মিনিট লং থাকে। And then I guess I have some tips for listening as well. I've already said যে as much note as possible, অনেকগুলো সোর্স থেকে প্র্যাকটিস করতে হবে। ইট ক্যান বি কেএমএফ, ফ্রি সোর্সের কথা যদি বলি, অথবা হচ্ছে বইগুলো কিনে প্র্যাকটিস করা যেতে পারে। ইটিএস এর একটা বই আছে আই থিঙ্ক, ওখান থেকে প্র্যাকটিস করা যেতে পারে। আর হচ্ছে লেকচার টপিক গুলো খুব ভ্যারি করে, এবং কিন্তু মোস্টলি সায়েন্সে থাকে। আমার কাছে মনে হয় মেডিকেলের টপিক একটু বেশি থাকে, মিশন এটা আমি পেয়েছিলাম। তো এখন হচ্ছে যে এটা একটা প্র্যাকটিস করা যেতে পারে যে সায়েন্টিফিক লেকচার গুলো ইংলিশে শুনে, if you can understand them at the same time. I guess it's a little difficult for us non-English speakers because আমরা আসলে ইংলিশ তো এমনি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, তার উপর সেখানে সায়েন্টিফিক একটা ডিসকাশন, যদি সায়েন্টিফিক ডিসকাশনস আর টিপিক্যালি হট, রাইট? স্পেশালি যদি একটা মেডিকেল রিলেটেড ইস্যু হয়, তখন সেটা এমনিতেই বোঝা একটু কঠিন। ওটা যদি আবার ইংলিশে বলে, সো ইটস কাইন্ড টাফ টু আন্ডারস্ট্যান্ড। তো সেই কারণে হচ্ছে যে একটু মাঝখানে একটা কোশ্চেন এসেছে, আমি তোমাকে কোশ্চেনটা একটু জিজ্ঞেস করছি। Sure. There are a lot of different TOEFL books and websites. Which book and which website should I use to study for TOEFL? মানে তুমি এতক্ষণ যা বললে শর্টকাটে কয়েকটা কন্টেন্টের নাম একসাথে বলে দাও। কেএমএফ একটা খুব ভালো ওয়েবসাইট, কিন্তু আজকে সকালে আমি যেটা চেক করলাম, কেএমএফ ইজ নট অ্যালাউইং অল অফ দেয়ার রিসোর্সেস ফর এভরিওয়ান এনি মোর। ইউ ক্যান ডু মোর ডিগিং। কেএমএফ এ করা যাচ্ছে কি করা যাচ্ছে। আর হচ্ছে ম্যাগুস একটা ওয়েবসাইট হতে পারে। ম্যাগুস হচ্ছে ইউ হ্যাভ টু বাই দেয়ার সার্ভিস। And for TOEFL, I don't really remember how much was that. I think it should be close to $80 or $90. So about কত বা বাংলাদেশ টাকায় কত হবে এটা? 6,000-7,000 মতো, I guess. And then হ্যাঁ 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 তুমি বলো। অলমোস্ট 6,000। হ্যাঁ, এটা হতে পারে। আর হচ্ছে যে ওই বইগুলো আছে যে ম্যানহ্যাটন, সেগুলো প্র্যাকটিস করা যেতে পারে। মূল কথা হচ্ছে ওই ফরম্যাটটা যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস করলেই হবে, এটাই আর কি। যে ফরম্যাটটা বারবার প্র্যাকটিস করা, যে ওই টাইম ফ্রেমের মধ্যে কতগুলো কোয়েশ্চেন করে কারেক্ট আসছে, লিসেনিং আর হচ্ছে ইয়ের জন্য, রিডিং এর জন্য। আচ্ছা, রাইটিং এর একটু ডিফারেন্ট। শুধু ইন্টারনেট বেসড ওয়েবসাইট হলেই চলবে সেটা? I just practice from KMF. আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কন্টিনিউ করো, বলো তোমার নেক্সট লাইন। ওকে, সো এই লিসেনিং সেকশনটা একটু এটাই মনে হতে পারে, কিন্তু লিসেনিং আমার কাছে মনে হয় ইজ অলসো ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সেকশনস টু। ঠিক আছে, তারপর হচ্ছে মুভিং অন টু স্পিকিংটা অ্যাজ আই হ্যাভ অলরেডি সেড আমাদের জন্য একটু ডিফিকাল্ট, বিকজ আমরা তো ইংলিশে কথা বলি না। সো ওইটা একটু প্র্যাকটিস করতে হবে। প্রথমে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, পার্ট থাকবে, যেখানে দে অ্যাস্ক ইউ অপিনিয়ন অ্যাবাউট সামথিং। সেটা প্রিপেয়ার করার জন্য 15 সেকেন্ড সময় দিবে, এন্ড ওই 15 সেকেন্ড শেষ হওয়ার পরে 45 সেকেন্ডসে ওটার অ্যান্সার দিতে হবে। I'll go on to the tips later. I'm just describing the section now. And then হচ্ছে কিছু জিনিস, একটা প্যাসেজ পড়তে দিবে, তারপর শোনাবে ওটা সম্পর্কিত কিছু। যেমন একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে একটা কলেজে কোনো একটা কিছু নিয়ে কমোশন হচ্ছিল, দে ওয়ার অ্যাংরি অ্যাবাউট সামথিং, কোনো একটা স্টুডেন্ট রাইট ভায়োলেশন হয়েছিল, সেটার জন্য ওরা প্রোটেস্ট করতে চাচ্ছিল, সেটা নিয়ে ইউনিভার্সিটি একটা বিবৃতি দিয়েছে, সেটা আমাকে পড়তে দিয়েছে। অ্যান্ড দে প্লে অন অডিও ক্লিপ, যেখানে স্টুডেন্টরা কথা বলছিল এটা নিয়ে। সো ইউ হ্যাভ টু ডিফারেন্ট পার্সপেক্টিভ, রাইট? ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ থেকে একটা কথা, আর হচ্ছে স্টুডেন্টরা যেটা বলছে সেটা। তো ওই দুইটার উপর বেস করে আমাকে বলতে বলেছিল যে আই গেস যে প্রবলেমটা কিভাবে সামারাইজ করা যায়। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, স্টুডেন্টরা কি বলতেছিল, টিচাররা কি বলতেছে, সো ওইটার একটা, এন্ড দে উইল সামটাইমস অ্যাস্ক ইউর অপিনিয়ন যে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ পসিবল এট দিস টাইম, অর মেক্স মোর সেন্স, সরি। তো ওখানে হচ্ছে গিয়ে 30 সেকেন্ডস এর মতো টাইম দিবে অ্যান্সারটা রেডি করার জন্য। ওই সময় যেটা করা যেতে পারে 30 সেকেন্ডসে, যে ইউ জাস্ট রাইট দেম ডাউন ইউর থটস। স্পিকিং যেহেতু যখনই অডিও ক্লিপটা শোনাবে, অবশ্যই ওইটাও অডিও ক্লিপটা লিখে রাখতে হবে, অডিও ক্লিপে কি বলছে। প্লাস হচ্ছে যে তারপর 30 সেকেন্ড সেই সময় দিবে, সেই সময়টাতে জাস্ট
You can write down the main points, or you can just keep them in your head, whichever way you prefer. And then 60 seconds deliver করতে। And তারপর হচ্ছে স্পিকিং এর টিপস যদি যাই, সেটা হচ্ছে নোটস। আরেকটা জিনিস হচ্ছে নোটগুলোর ইউটিউব চ্যানেলটা খুবই 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 হেল্পফুল স্পিকিং এবং রাইটিং এর জন্য। ঠিক আছে, স্পিকিং এ একটা ফরম্যাট ফলো করে, অ্যাজ আই হ্যাভ অলরেডি সেড। টোফেল হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, রাইট? স্ট্যান্ডার্ডাইজ টেস্টের মধ্যে ফরম্যাটটা সবসময়ই ইটিএস এর ওয়েবসাইটে পাওয়া যাবে, এন্ড ইফ দে চেঞ্জ দ্য ফরম্যাট দে উইল লেট ইউ নো। একটা স্পিকিং সেকশনে কি কি টাইপের কোয়েশ্চেন আসে, কি কি সেকশন থাকবে, কোন কোন টাইপের কোয়েশ্চেন আসবে, এগুলো সবই ওরা বলে দিবে। ওইটা নিয়ে নোটগুলোর একটা খুবই ইনফরমেটিভ ভিডিও আছে, যে এই পার্টে কিভাবে অ্যান্সার দিতে হবে, ওই পার্টে কিভাবে অ্যান্সার দিতে হবে। যেহেতু 30 seconds 15 seconds is not very long time to prepare your speech, right? So you just keep those structures in mind, যে আমার অ্যান্সারটা এরকম হতে হবে, আমার অ্যান্সারটা ওইরকম হতে হবে। সো আমি যেটা করেছিলাম, নোটফুল থেকে I listened to the lecture and I wrote down যে এই সময় এটা বলতে হবে, এই সময় এটা বলতে হবে, ওই সময় এটা বলতে হবে। I just kept those things in my head, এবং I was prepared. আমি জানি যে কোনটার পরে কোন পার্টের পরে কোন পার্ট আসতেছে, because they didn't never made the secret, right? সো ওই পার্টটা আমি জানতাম, এবং হচ্ছে ওইভাবে করে আমার মাথায় সেট করা ছিল, এখন আমার রেসপন্স হবে এটা, এখন আমার রেসপন্স হবে এটা। সো ইট ওয়াজ লাইক দ্যাট। ওই যে কোয়েশ্চেনের একটা স্ট্রাকচার যদি মাথায় থাকে, সো লাইক দ্যাট, যে যদি একটা অলরেডি এক মাথায় থাকে যে কি কি কোয়েশ্চেন আসতে যাচ্ছে এবং কি কি টাইপের অ্যান্সার ওরা এক্সপেক্ট করবে, ইউ ক্যান ace the game. And then comes the writing part. Writing part হচ্ছে গিয়ে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে read a passage, listen to a conversation, summarize the whole thing in 20 minutes. 20 minutes এ 150 থেকে 225 words, as I've written here, is good enough. But ব্যাপারটা হচ্ছে আসলে যে এই জিনিসটা কিন্তু টাইপ করতে হবে, টাইপিং এর স্পিড প্র্যাকটিস করা একটা বিষয়, বাট I think 20 minutes is actually more than you think to write down your response. So typing your speed খুব বেশি বাজে না হলে I don't think there's a lot to worry about. So এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে রাইটিং এর ক্ষেত্রে সবকিছুর মতোই এখানে যেমন একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে রাইটিং এ যেটা আমি শুনেছিলাম, ওটা আমার এসেছিল নাকি আমি কোথাও পড়েছিলাম, I don't remember, ওইখানে এরকম ছিল যে কম্পিউটার ভোটিংটা কিরকম হতে পারে এখনকার সময়ের জন্য, এটা একটা যুগোপযোগী ব্যবস্থা। সো হাউ ক্যান উই গো অ্যাবাউট দ্যাট? ওইখানে প্যাসেজে হচ্ছে একটা অপিনিয়ন ছিল, আর লেকচার ক্লিপ যেটা ছিল, অডিও ক্লিপ ছিল একটা, সেই কনভারসেশনে হচ্ছে আরেকটা টাইপের পয়েন্ট অফ ভিউ, আরেকটা টাইপের অপিনিয়ন দেওয়া ছিল। তো দুইটাকে সামারাইজ করে লিখতে বলছিল। তখন হচ্ছে যে অ্যাজ অলওয়েজ অডিও ক্লিপটা কিন্তু থাকবে না, প্যাসেজ থাকবে, অডিও ক্লিপ থাকবে না। সো অডিও ক্লিপটা শোনানো মাত্রই সেটা হচ্ছে জট ডাউন করে রাখতে হবে, at least the parts you think interesting. So you see, টোফেলে কিন্তু অনেকবার এরকম আসছে যে একটা অডিও ক্লিপ শোনাবে, সেটা থেকে অ্যান্সার করতে হবে। সো এই ইফ ইউ ওয়ান্ট এইচ টোফেল, তোমার আপনাদের হচ্ছে এই ব্যাপারটাতে অভ্যস্ত হয়ে যেতে হবে যে অডিও ক্লিপ শুনে সেটা থেকে অ্যান্সার করতে হবে। সো প্র্যাকটিস দিস পার্টিকুলার টাস্ক, যে অডিও থেকে কিভাবে অ্যান্সার লিখে ফেলা যায়, অডিও থেকে কিভাবে সাকসেসফুলি নোট নেওয়া যায়। আবার লেখা যদি এত হিজিবিজি হয়ে যায়, দ্রুত করতে গিয়ে কুকি বোঝা যাচ্ছে, তাহলে তো হবে না। So you have to be precise, right? It requires a lot of practice, but it's not impossible. Of course, it's possible. So 20 minutes হচ্ছে ওই জিনিসটা সামারি করতে হবে। And এই একটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট যে কোনো ধরনের স্ট্যান্ডার্ডাইজ টেস্টের রাইটিং এর জন্য, যে প্রিসাইজ হওয়াটা খুব বেশি প্রিসাইজ, এবং ইংলিশে কোনো ভুল রাখা যাবে না, গ্রামাটিক্যাল কোনো মিস্টেক যেন না হয়। সে প্রুফ রিড ইট 2, 3, 4 টাইমস, গ্রামারে কোনো ধরনের ভুল করা যাবে না। এবং হচ্ছে গিয়ে প্যারাফ্রেজিং করা, প্যারাফ্রেজিং হচ্ছে একই কথা ভিন্ন ওয়ার্ড ব্যবহার করে বলা। সো প্যাসেজে একটা কথা বলছে, ইউ ওয়ান্না স্টেট দ্য সেম থিংস ইন ইউর এসে, দ্যাটস ওকে, বাট ট্রাই টু ইউজ ডিফারেন্ট ওয়ার্ডস। ওইটা ইউজ করলে এটা লুকস ব্যাড। সো ট্রাই টু ইউজ ডিফারেন্ট ওয়ার্ডস, ট্রাই টু লার্ন, ভোকাবুলারি বাড়াতে হবে। তারপর হচ্ছে যে ওই জিনিসটা সামারি লিখতে হবে, অ্যান্ড রিডান্ডেন্সি অ্যাভয়েড করতে হবে, একই কথা যেন বারবার চলে না আসে। কিন্তু it doesn't look like. এর মাঝখানে আরেকটা কোশ্চেন এসেছে, সেটা হলো যে what's the difference between the TOEFL IBT and TOEFL CBT? What is TOEFL CBT? It's the first time hearing about it. Is it computer-based test? I don't know. Computer-based test. What's that? আচ্ছা, কোশ্চেন করেছে what's the difference between TOEFL IBT and TOEFL CBT? I have never heard about TOEFL CBT. What is that? I think
আইবিতে ইয়েস when should I take the TOEFL? মানে TOEFL এক্সামটা কখন দেওয়া উচিত বলে তোমার মনে হয়? হ্যাঁ, টোফেল দেওয়ার জন্য হচ্ছে আমার মনে হয় টোফেল দেওয়ার ক্ষেত্রে প্ল্যানিংটা খুব বেশি জরুরি, যে কখন আপনি বাইরে যেতে চাচ্ছেন, কখন হায়ার স্টাডিজে অ্যাপ্লাই করার ইচ্ছা, কারণ টোফেলের ভ্যালিডিটি কিন্তু খুব বেশি সময় না। আপনি যে স্কোরটা পাচ্ছেন সেটা 2 বছর পর ইনভ্যালিড হয়ে যাবে। সো টোফেল টেস্টটা যেহেতু স্বল্প সময়ের জন্য ভ্যালিড থাকে, ইউ নিড টু প্রিপেয়ার। আমার কথা হচ্ছে যদি জিআরই দেওয়ার প্ল্যান থাকে, যদি সায়েন্সের সাবজেক্টের নন জিআরই দেওয়ার প্ল্যান থাকে, তাহলে হচ্ছে যে আগে জিআরইটা, যখন জিআরই দেওয়ার প্রিপারেশন নেবেন তখনই টোফেলটা, তখন তারপর টোফেল দিতে পারেন। অথবা হচ্ছে যে একদম ইয়ে আগে আগে কি বলে এটাকে, অ্যাপ্লাই করার আগে আগে, অনেক আগে থেকে ওকে আই ওয়ান্না গো অ্যাব্রড, আই ওয়ান্না হ্যাভ আ পিএইচডি অর আই ওয়ান্না হ্যাভ আ মাস্টার্স, একটা টোফেল দিয়ে দিই না, এরকম না করে ওটা ভালো হয় যদি আগে ওই সলিড প্ল্যানটা থাকে যে অ্যাপ্লাই করতে যাচ্ছি, এই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করব। কারণ অ্যাজ আই সেড, টোফেলের কিন্তু রিকোয়ারমেন্টটা আবার ভ্যারি করে, যে এ টোফেল চাইলো এ টোফেল দিল না, বা এরকম আর কি। ইউএস এর ইউনিভার্সিটিগুলো অবশ্যই টোফেল দিবে, বাট হচ্ছে স্কোর রিকোয়ারমেন্টেও ভ্যারি করে। সো আচ্ছা, আরেকটা আমাদের এরকম কোশ্চেন আছে, হোয়াট ইজ আ গুড স্কোর অন দ্য TOEFL? গুড স্কোরের ব্যাপারে সেটা হচ্ছে বেশিরভাগ ইউনিভার্সিটি হচ্ছে 80+ পেলেই ইউর ওকে। টোফেলের 4টা সেকশন, তো 4টা সেকশন 30-30 করে মার্কস থাকে, সো দ্যাট মেক্স 120, রাইট? 120-র মধ্যে 80 পেলেই হয়। 100 পেলে ইটস ভেরি গুড। আর হচ্ছে গিয়ে যে মাঝে মাঝে যে জিনিসটা এমফাসিস দেওয়া হয় সেটা হচ্ছে স্পিকিং পার্ট একটু এমফাসিস দেওয়া হয়, বিকজ অনেক ইউনিভার্সিটিতেই গ্র্যাড স্টুডেন্টদেরকে টিএ করতে হয়, টিচার্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হয়। Sometimes some universities require you to do TA for at least a year, or some universities may make you do it more, do it longer. এটা আসলে ডিপেন্ড করে ফান্ডের উপরে। প্রফেসরের ফান্ড যদি কম থাকে, সে তোমাকে হয়তো 50% টিএ দেবে, 50% আরএ দেবে। টিএ হচ্ছে টিচার্স অ্যাসিস্ট্যান্ট, আরএ হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। তো সেই ক্ষেত্রে টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হয়। সামটাইমস দে উইল ওয়ান্ট ইউ টু টেক ক্লাসেস অ্যাজ ওয়েল, টিচারের পরিবর্তে গিয়ে ক্লাস নিতে হবে। সেই ক্ষেত্রে ওরা হচ্ছে টোফেল স্কোরটা দেখে এন্ড স্পিকিং স্কোরটা দেখে। তো ইন আচ্ছা, স্পিকিং, হ্যাঁ আমি একজন স্পিকিং স্কোরটা বলে নেই, দাঁড়া দাঁড়া। জিআরই মতোই কি TOEFL এ নির্দিষ্ট কোনো মার্কস বলা থাকে ইউনিভার্সিটিগুলোতে? এটা ভ্যারিজ ডিপেন্ডিং অন হুইচ ইউনিভার্সিটি ইউ আর টকিং অ্যাবাউট। এটা কোন ইউনিভার্সিটিতেই ফিক্সড না আসলে। এখন একটা বেঞ্চমার্ক হচ্ছে 20-এর উপরে বা 23-24-এর উপরে যদি স্পিকিং এর স্কোর হয়, দ্যাটস প্রিটি গুড। 20-এর উপরে হলে আই থিঙ্ক ইটস গুড নাফ, ঠিক আছে? আর হচ্ছে যে আচ্ছা, ইউনিভার্সিটি এর জন্য যে টেস্টটা নেয় বা যেই রিকোয়ারমেন্টটা চায় সেটাও ভ্যারি করে। তো এই জন্যই তো বললাম যে ইউনিভার্সিটি গুলো ফিক্স করে আসলে টোফেল পরীক্ষা, টোফেলের প্রিপারেশন নেওয়া ভালো। আর তাছাড়াও টোফেল টেস্ট, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো। আর তাছাড়া হচ্ছে টোফেল পরীক্ষাটা দেওয়ার সময় ফ্রিতে 4টা ইউনিভার্সিটি স্কোর পাঠানো যায়। ওই জিনিসটার জন্য একটা প্ল্যান থাকা জরুরি, কারণ টোফেল টেস্ট স্কোরটা ইউনিভার্সিটিতে পাঠাতে হলেও কিন্তু খরচ হয় টাকা। ETS can send it for you, but they will charge you money, like $70 to $80. But if you list the university beforehand, TOEFL registration যখন করবেন তখন যদি ইউনিভার্সিটি লিস্ট করে দেওয়া হয়ে যায়, তাহলে ওটা হচ্ছে গিয়ে ফ্রিতে পাঠানো যায়। So planning is very important. আচ্ছা, তুমি যেহেতু রাইটিং সেকশনে আছো, আরেকটা কোয়েশ্চেন করে নিচ্ছি যেটা এটার সাথে সামঞ্জস্যপূর্ণ, সেটা হচ্ছে হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ভোকাবুলারি ফর দ্য TOEFL? ভোকাবুলারি করা যাবে? vocabulary improve করার জন্য it's actually kind of a long-term process. You can read newspaper. যেমন আমি ডেইলি স্টারের এডিটোরিয়াল পার্টটা পড়তাম, প্রায় পড়তাম। ওরা ওখানে হচ্ছে ডেইলি স্টারের একটা খুব ভালো জিনিস হচ্ছে ওরা খুব মডার্ন ইংলিশটা ইউজ করে। So if you read Daily Star's editorial page often, literature page often, that will increase your vocabulary. ওটা হেল্প করবে to understand English, to write better English. Daily Star'ের আমি ওদের যেই সাপ্তাহিক ইয়েগুলো বের হতো, what do you call it, ম্যাগাজিনস, ওগুলো আমি পড়তাম। ওগুলা হচ্ছে দে আর ভেরি গুড সোর্স। তারপর হচ্ছে স্টোরি বুক পড়া যায়, যেমন হ্যারি পটার অনেকেই সাজেস্ট করে, ইউ ক্যান রিড হ্যারি পটার। এখন আমার কথা হচ্ছে একটা স্টোরি বুক পড়ার সময় এমন না যে একটা নতুন ভোকাবুলারি দেখলেন তখনই হচ্ছে ডিকশনারি থেকে বের হয়ে রাখলো, দ্যাট উইল টেক দ্য ফান আউট অফ রিডিং, রাইট? সো হোয়াট ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। এভাবে কিন্তু টোফেলে করা যায়। এটাও কিন্তু সাজেস্টেড যে you just try to understand the meaning from reading the sentence, right? সেন্টেন্সের আশেপাশে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হচ্ছে, if you know the meaning of those, একটা ওয়ার্ডের মিনিং না জানলেও you should be able to understand or decipher what the sentence is trying to tell you.
সো এটা একটা রাস্তা। আরেকটা হচ্ছে যে আচ্ছা ইয়েস তাসনিম, আমাদের কাছে আরেকটা কোশ্চেন এসেছে। Listening requires a lot of concentration, which is quite difficult as I lose attention in minutes. How can I deal with this? What was the question again? Listening requires a lot of attention, okay? And then what? Which is quite difficult because I lose attention in minutes. How can I deal with this? Well, you just have to practice. 50 মিনিটের একটা ক্লাসে আমরা ধৈর্য ধরে বসে থাকি না, সেরকম, রাইট? 1 ঘন্টা আমার তো এখানে ক্লাস হয় 1.5 ঘন্টার মতো, ওই সময় তো অ্যাটেনশন ধরে রাখতে হয়, এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করা ছাড়া কিছু করার নেই। আচ্ছা, তাহলে তুমি কন্টিনিউ করো তোমার স্লাইডের সাথে। ওকে, সো এখন হচ্ছে যে এইটার পরে রাইটিং এ হচ্ছে প্রথম পার্টটা তো গেল, একটা প্যাসেজ দিবে, একটা অডিও ক্লিপ থাকবে, ওটা থেকে বেস করে সামারাইজ করতে হবে একটা জিনিস, and then they will have you another essay to write about something, একটা কমেন্ট, একটা কি বলে এটা, যখন একটা র্যান্ডম টপিক দিবে। যেমন আমার টপিকটা আমার এখনো মনে আছে যে eating dinner together with family is losing its value these days. Do you think it's good or bad? এরকম ছিল আর কি। সো যেটা বলা হয় সাজেস্টেড যেটা, সেটা হচ্ছে যে যখন এরকম একটা টপিক জিজ্ঞেস করা হবে, ইউ রাইট বোথ সাইডস অফ ইট, দুইটা সাইডেই কথা বলতে হবে, and you will first have a thesis statement, নিজের কথাগুলো একটা লাইনে বা দুটো লাইনে প্রকাশ করতে হবে, then you will go deeper into the topic, 3টা প্যারাগ্রাফ মোটামুটি হচ্ছে, 2টা প্যারাগ্রাফে একটা ফরে কথা বললে, if you support the topic, তাহলে 2টাতে হচ্ছে ফরে কথা বললেন, তারপর হচ্ছে শেষটায় হচ্ছে এগেইনস্টে কথা বললেন, তারপর হচ্ছে সামারাইজ করতে হবে। এন্ড রাইটিং এর কিছু বেসিক স্কিল, বেসিক টিপস অর রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে, you cannot introduce anything new in your conclusion. Your conclusion should summarize everything. হ্যাঁ, ওইখানে হচ্ছে কোনো নতুন কথাবার্তা আনা যাবে না। And just try to read the passage essay after you're done and see if it's coherent. If it's coherent, এই জিনিসটা আমার মনে হয় একটু খেয়াল রাখা দরকার। আর হচ্ছে ওখানে 30 মিনিট থাকবে, 30 মিনিট is a long time to write that essay. আর হচ্ছে যে ওইটা লেখা শেষ করে রিভাইজ করতে হবে, and you can change your response and you can take some time to think about it. You can draw a sketch যে আচ্ছা কিভাবে লিখবো, and then you can start writing it. And writing is the last part of TOEFL, so you are relaxed by the time you are done with the exam, right? So সময় নিয়ে ওইটাতে হচ্ছে অ্যাটেনশন দিতে হবে। আমার মনে হয় রাইটিং এও TOEFL এ মার্কস স্কোর ওঠানো খুব একটা কঠিন না। TOEFL এর কঠিন পার্ট আমার কাছে মনে হয় একটু প্র্যাকটিস যেটা দরকার হয় সেটা হচ্ছে স্পিকিং, বিকজ you are taking an exam and abruptly you have to start talking, and kind of I would say not so easy as the other part, so ওইটা হচ্ছে একটু প্র্যাকটিস লাগবে। আর বাকি পার্টগুলো মোটামুটি হচ্ছে ডুয়েবল, ওটা অত কঠিন না, যত বেশি প্র্যাকটিস করবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে স্পিকিং আর রাইটিং যেহেতু is kind of difficult to get checked, যেমন হচ্ছে রিডিং আর হচ্ছে লিসনিং যে কোনো যে কেএমএফ থেকে প্র্যাকটিস করা যাবে, and they will check it for you because a computer can check it, right? Or you can just check the answers against your response, that's it. But speaking or writing যেহেতু সেরকম অপশনটা নেই, স্পিকিং পার্টনার থাকতে পারে একজন, সেটা একটা ওয়ে হতে পারে এরকম, সরি। এন্ড দেন রাইটিং আর স্পিকিং এর জন্য সেই কারণে হচ্ছে যে স্ট্রাকচারটা মাথায় রাখলেই আমার মনে হয় it's will be enough or it's pretty good. And then রাইটিং এর টিপস অলরেডি বলে ফেলেছি, একটু প্রিসাইজ হতে হবে, যা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে কোন রকম রিডান্ডেন্সি ছাড়া এক্সপ্রেস করতে হবে, এবং হচ্ছে প্যারাফ্রেজিং ইউজ করলে ভালো। প্যারাফ্রেজিং ইউজ করে it will actually help you when you write a conclusion, যে যেই কথাগুলো বলে আসছেন সেই কথাগুলাই ছোট আকারে যখন সামারাইজ করতে যাবেন, প্যারাফ্রেজিং will help you, and redundancy অ্যাভয়েড করতে হবে। রিসোর্সেস অলরেডি বলে দিয়েছি, কেএমএফ একটা খুব ভালো রিসোর্স, ইটিএস হচ্ছে টু নো দ্য স্ট্রাকচার এন্ড এভরিথিং। ইটিএস এর খুব ভালো হচ্ছে একটা ভিডিও আছে যেখানে ওরা এক্সপ্লেইন করে যে স্ট্রাকচারটা কিরকম, ওটাও কিন্তু কাজে আসে। এন্ড ওখানে ওরা এটাও দেখিয়ে দেয় যে একটা স্কোরিং ক্রাইটেরিয়া, যে একটা প্যাসেজে দেখায় যে ওখানে ওরা ভালো মার্কস দিয়েছে অ্যান্সার, সরি আরেকটা অ্যান্সার সেখানে কম মার্কস দিয়েছে, এন্ড দে উইল এক্সপ্লেইন কেন কম মার্কস দিয়েছে, ওটা খুবই হেল্পফুল। আর নোটফুলের জন্য, স্পিকিং এর জন্য নোটফুল আমাকে অনেক হেল্প করেছে, এবং রাইটিং এর জন্য। So I guess that's the end of my slideshow. Thank you for listening.
and let me know if you have any more questions. And আরো কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমার যদি দেওয়ার প্ল্যান থাকে, জিআরই যদি দেওয়ার প্ল্যান থাকে, তাহলে হচ্ছে এটা জিআরই রিডিং ভার্বাল পার্টটা টোফেলের চেয়ে অনেক হার্ড, সো এটা অনেক হেল্প করবে। জিআরই প্রিপারেশন যদি অলরেডি নেওয়া হয়ে থাকে, টোফেল মনে হবে ইজ নাথিং, ইজ ভেরি ইজি। সো ওই ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। আর হচ্ছে যে জিআরই, আমার ক্ষেত্রে জিআরইতে আমি মাগুস থেকে জিআরই পড়েছিলাম, মাগুসের যে রাইটিং টিপসগুলো ছিল সেগুলো ইউজ করি আমি টোফেলে অনেক হেল্প পেয়েছিলাম। So they are kind of related, right? একই testing, educational testing services দুটো টেস্ট করছে, so that's actually helpful as well. Yes. আচ্ছা, তার মানে তুমি এখানে একটা কোশ্চেন আছে, জিআরই আগে দেওয়া উচিত না টোফেল আগে দেওয়া উচিত, তুমি কি বলো? আমার মনে হয় জিআরইটা আগে দেওয়া উচিত। জিআরই is more difficult, জিআরই needs more attention, and জিআরই স্কোর নিয়ে GRE score variation থাকলে, what I want to say is that GRE is more important, so GRE টা আগে দেওয়া উচিত, তারপর টোফেলটা অনেক ইজি মনে হবে। বাট যদি মনে হয় যে টোফেলটা ইজি, তাহলে টোফেলটা আগে দেই, তারপর GRE দেবো, ওটাও কষ্ট। আচ্ছা, একজন কোশ্চেন করেছে, হোয়াটস আ গুড স্টাডি প্ল্যান ফর টোফেল? ওকে, সো প্রথমে হচ্ছে রিডিং লিসেনিং, এই দুটা পার্ট হচ্ছে গিয়ে ইউ ক্যান স্কোর 30 out of 30, I believe, if you practice enough. প্র্যাকটিস করতে করতে যখন দেখবেন মার্কস 30-এর দিকে চলে যাচ্ছে, 29-28-এর মতো আসছে, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড ওকে আমার এখন টোফেল ভালো, আমার রিডিং আর লিসেনিং এ আমি ডান। স্পিকিং এ হচ্ছে যে ওই নোটফুলের ভিডিওগুলো দেখে একদম স্ট্রাকচারে গুছিয়ে রাখতে হবে, ওকে। অ্যান্ড রাইটিং ইজ অ্যাকচুয়ালি, ইউ ক্যানট write well in a day, you have to practice it, you have to keep it in practice, ভোকাবুলারি জানতে হবে। আর হচ্ছে রাইটিং এরও স্ট্রাকচার যেন মাথায় থাকে, যে আমি কিভাবে লিখছি। সো এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে নর্মাল আগের টোফেলের বইগুলো থেকে আগের টপিক গুলো প্র্যাকটিস করা যেতে পারে, যে এটা কিভাবে লিখতে পারে, তারপর হচ্ছে রেসপন্সটা মিলিয়ে দেখা যেতে পারে, যে অ্যান্সার থাকে সেটার সাথে মিলিয়ে যে আচ্ছা আমার টোফেল রিলেভেন্ট হচ্ছে, এরকম আর কি। আচ্ছা, আরো একটা কোশ্চেন আছে তাসনিম, সেটা হচ্ছে, হোয়াটস দ্য হার্ডেস্ট পার্ট অফ দ্য টোফেল আউট অফ দ্য 4 সেশনস? রিডিং, লিসনিং, স্পিকিং অর রাইটিং? I don't think any of them is hard. I do not. কোনটা সবচেয়ে কঠিন পার্ট? না, কোনোটাই কঠিন না। টোফেল ইজ এ ভেরি ইজি এক্সাম। টোফেলে চোখ বন্ধ করে 80 পাওয়া যায়। ইফ ইউ ওয়ান্ট টু ডু গুড, 100-র উপরে টার্গেট রাখা ভালো। তো এখন হচ্ছে কোনো পার্টই কঠিন না, যে পার্টটা একটু বেশি প্র্যাকটিস লাগে, রিডিং লিসেনিং প্র্যাকটিস দিয়ে 100% অ্যাচিভ করা সম্ভব, বারবারই বলছি। স্পিকিংটা হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে, স্পিকিংটা একটু বেশি অন্য, মানে ইউ নিড সামওয়ান এলস টু প্র্যাকটিস ইউ উইথ, রাইট? স্পিকিংটা একা করাটা একটু ডিফিকাল্ট, সো ওইটা হচ্ছে ওইটার জন্য হয়তো মানুষের হেল্প লাগতে পারে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হাউ ডু আই ম্যানেজ মাই টাইম অন দ্য টোফেল? মানে এক্সামের মধ্যে কিভাবে টাইম ম্যানেজ করবে? এক্সামের মধ্যে একটা সেকশন যখন চলতে থাকে তখন কিন্তু আরেকটা সেকশন দিবে না, সো দে উইল গিভ ইউ রিডিং সেকশন ফার্স্ট, ইউ হ্যাভ টু ফিনিশ ইট এন্ড দেন ইউ উইল মুভ অন টু লিসেনিং সেকশন। সো রিডিং সেকশনে প্যাসেজ থাকবে, এটা আসলে প্র্যাকটিস করতে হবে, টাইম নিয়ে বাসায় প্র্যাকটিস করে দেখতে হবে যে আসলে কোন টাইমে কতটুকু টাইম লাগছে রিডিং পার্ট শেষ করতে বা লিসেনিং পার্ট শেষ করতে। তো যেটা সাজেস্ট করা হয় যে প্যাসেজ যেটা দেওয়া থাকে রিডিং পার্টে, ইউ জাস্ট ট্রাই টু স্কিম থ্রু ইট, ওইটাতে হচ্ছে দক্ষতা আনতে হবে, ধীরে ধীরে এটা দক্ষতা চলে আসবে। সো এখন হচ্ছে যে টাইম ম্যানেজ করতে হলে ইউ ক্যানট স্পেন্ড টু মাচ টাইম ইন দ্য কোয়েশ্চেন্স অফ দ্য ফার্স্ট প্যাসেজ ইন রিডিং, বিকজ তাহলে পরের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোতে সময় পাওয়া যাবে না। সো অন অ্যান অ্যাভারেজ I can say if you can manage 25% time on the first passage, then you will move on to the second passage, ওখানে 25% time এভাবে ভাগ করে দেওয়া যেতে পারে। It actually depends on you how well you can manage it. আর হচ্ছে যে ওটা মাথায় রাখা যেতে পারে যে একটা পার্টি অনেক বেশি সময় দিয়ে ফেললে পরের পার্টি কিন্তু সময় পাওয়া যাবে না, এটা আমার হয়েছিল আসলে, টোফেল পরীক্ষাতেই হয়েছিল। I started to realize যে আমি এটা অনেক সময় দিয়ে ফেলছি, so I just started to just move on to the next section very. আচ্ছা তাসনিম, আর দুইটা কোশ্চেন আছে, একটা হলো, হাউ ক্যান আই প্রিপেয়ার ফর 3 or 4 passages and questions in the reading section? মানে রিডিং সেকশনের প্রিপারেশন নিয়ে কিছু বলো। What was the question again? Can you say it again, please? How can I prepare for 3 or 4 passages in the reading section of TOEFL?
Prepare as in the exam or before the exam? মানে কিভাবে প্রিপারেশন নিবে এক্সামের মধ্যে টাইম মেইনটেইন করার জন্য 4টা প্যাসেজের মধ্যে, সেটা নিয়ে কিছু বলো। ওই যে বললাম যে 25% এর মতো টাইম অ্যালোকেট করার মতো একটা আইডিয়া থাকতে হবে। এখন হচ্ছে এটা ধরা যেতে পারে যে একটা টোটাল টাইম কতক্ষণ থাকে, 1 আওয়ারের মতো। সো 15 মিনিটসের বেশি একটা স্পেন্ড করা যাবে না, এটা হতে পারে একটা স্ট্র্যাটেজি। বা মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু প্যাসেজ খুবই ইজি থাকে, 2 নাম্বার বা 3 নাম্বারটা দেখা যায় অনেক ইজি থাকে, সো ওটা বেশি টাইম লাগে না। সো ইউ হ্যাভ টু, ওটাও কিন্তু হয় মানে ইটিএস কিন্তু একই টাইপের প্যাসেজ দিবে না চারটাই, they will combine easy and hard and medium, right? So you have to understand that as well. So it totally আসলে ডিপেন্ড করে প্র্যাকটিসের উপরে, প্র্যাকটিস করতে করতে হোপফুলি হয়ে যাবে। আর যদি বেশি টেনশন লাগে, ইউ ক্যান জাস্ট বাই এ টেস্ট অনলাইন এন্ড গিভ ইট, ওটাও করা যেতে পারে। আই গেস ম্যানহাটনের টেস্ট গুলো, টোফেল টেস্ট গুলো খুব বেশি এক্সপেন্সিভ হওয়ার কথা। আরেকটা কোশ্চেন এসছে, যদিও ইউ হ্যাভ অলরেডি আনসার্ড দ্যাট, what are the good free resources for the TOEFL? ফ্রি রিসোর্স। হ্যাঁ হ্যাঁ, কেএমএফ একটা খুব ভালো রিসোর্স, কিন্তু কেএমএফ একটু ভালো করে চেক করতে হবে। আর হচ্ছে গিয়ে কেএমএফ যদি না থাকে তাহলে হচ্ছে নোটফুল ইউ ক্যানট প্র্যাকটিস দাও, ইউ ক্যান জাস্ট লিসেন টু দ্য লেকচারস, একটা ইউটিউব চ্যানেল। আর হচ্ছে যে রিডিং লিসনিং প্র্যাকটিস করার জন্য কেএমএফ যদি অ্যাভেলেবল না হয় তাহলে হচ্ছে বইগুলো প্র্যাকটিস করতে হবে, আমি আর কোনো অল্টারনেটিভ দেখতে পাচ্ছি না। বই, কোনো বইয়ের নাম স্পেসিফিক যদি তুমি বলতে চাও? ম্যানহাটন প্র্যাকটিস করা যেতে পারে। I actually just did KMF. So if KMF is not available anymore, it's actually a problem. I hope it will be available soon. ওটা প্র্যাকটিস করা যেতে পারে। আর হচ্ছে যে I will still try to look for it. If I do, I'll send you the link, so you can give it to them. থ্যাঙ্কস আ লট তাসনিম, সবগুলো প্রশ্নের উত্তর তুমি খুব সুন্দরভাবে দিয়েছো, একদম পরিষ্কার হয়ে গেল টোটাল নিয়ে যত কোশ্চেন ছিল আমার নিজের মনেও। অনেক ধন্যবাদ তোমাকে, পিএইচডির মধ্যেও আমাদেরকে সময় দিয়েছো তুমি। I hope it was helpful. আসলে আমি বারবার একটা কথাই বলছি যে টোফেল একদমই কঠিন পরীক্ষা না। You can ace the TOEFL. I can see that. I really can see that. So just ভয় না পেয়ে হচ্ছে একটা স্ট্রাকচার মাথায় নিয়ে face the exam. TOEFL এর এক্সামের ডিউরেশনটা একটু লম্বা, এটা একটু আমার কাছে মনে হয় যে ইটিএস এর ডিউরেশন এত লম্বা থাকে। GR is like 5 hours. Oh my god. এত লম্বা কেন? But it's just the way it is. They just want to give you pain. They just want to see they আসলে কতখানি পেইন এন্ডিওর করে আপনি তাও হ্যাশ করতে চাচ্ছেন। It's kind of a test of that. But টোফেলটা হচ্ছে গ্রুপ নির্বিশেষে সবাইকে দিতে হয়। সায়েন্স যে 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 সাবজেক্ট থেকে আসুক না কেন, নন নেটিভ স্পিকার হলেই টোফেল দিতে হবে। ইটস ল্যাঙ্গুয়েজ টেস্ট, রাইট? তো এটা হচ্ছে এই জন্যই বলছি এটা বারবারই যে এটা কঠিন না। একটা 80-90 ওঠানো একদমই কঠিন না। আর হচ্ছে একটু হাই অ্যাচিভার হলে ইউ ক্যান টার্গেট ফর 100 and 110 এর উপরে পাওয়া খুব একটা কঠিন না। You just have to practice a lot, right? So গুছিয়ে নিয়ে প্র্যাকটিস, যে কোনো এক্সামেই সাকসেসের অন্যতম উপায় হচ্ছে প্র্যাকটিস এন্ড টাইম ইউরসেলফ অ্যাকর্ডিংলি। স্ট্রাকচারটা জেনে নিয়ে প্র্যাকটিস করলে সাকসেসফুল হওয়া অবশ্যই সম্ভব। সো আশা করি তোমার কাজে আসলো। অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ ফর জয়েনিং উইথ আস। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। দর্শক, আশা করি এই লাইভ সেশনের মাধ্যমে টোফেল নিয়ে আপনাদের মনে যত কোশ্চেন ছিল, যত জিজ্ঞাসা ছিল, সবকিছুই পূর্ণ হলো, আপনারা জানতে পারলেন। শেষ মুহূর্তে একটি কথা, আজকে আমাদের দেশে করোনার আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৮৬২ জন। আমরা ইসা থেকে আমরা আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, ঘরে থাকবেন, কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না, এবং ঘরের বাইরে বের হলে অবশ্যই যথাযথভাবে মাস্ক এবং গ্লাভস পরে ঘরের বাইরে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।